আমরা যখন কোনো গাড়ি কিনবো বলে ঠিক করি তখন সবার আগে বাজেটটা ঠিক করে নিই। তারপর সেই বাজেটটা অনুযায়ী আমরা গাড়ি যে দেখতে যাব সেটার প্রথমে টেস্ট ড্রাইভ করি, দেখি যে গাড়িটার কমফর্ট কীরকম আছে, দেখি যে গাড়িতে লাগেজ স্পেস কীরকম আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কীরকম আছে, এর যে সার্ভিস কস্ট বা মেনটেনেন্স এটা কত ডাউন দ্য লাইন 5 বছর কিংবা 10 বছরের জন্য হতে পারে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা করে থাকি। এছাড়া গাড়িতে কী কী সেফটি ফিচার্স আছে সেটাও জেনে থাকি। এবার এগুলোর বেসিসেই কিন্তু আমরা গাড়িটা কোন গাড়িটা কিনবো বলে সাব্যস্ত করি। এবার এর পাশাপাশি আজকাল আরেকটা জিনিসকেও প্রায়োরিটি দেওয়া হচ্ছে গত কয়েক বছর ধরে, সেটা হচ্ছে যে ফিচার্স কি আছে গাড়িতে, সেই ফিচার্সের ভিত্তিতেই কিন্তু আমরা কোন ভেরিয়েন্টটা কিনবো সেটা ঠিক করে থাকি। কিন্তু আজকালকার দিনে গাড়িতে যে সমস্ত ফিচার্সগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমত মনে হয় যে সবকটা ফিচার্সই অত্যন্ত দরকারি, সবকটা ফিচার্সই আমার কাজে লাগবে, বাহ দারুণ ফিচার্স। কিন্তু কেনার পরে আমরা দেখে থাকি যে এর মধ্যে বেশ কিছু কিছু ফিচার্স আছে যে ফিচার্সগুলো আদতেও কোনো কাজের নয়, কম ইউজফুল বা ইউজলেস ফিচার্সই বলা যেতে পারে। তো আজকের ভিডিওতে সেরকমই 7খানা ইউজলেস ফিচার্স নিয়ে আলোচনা করব। তো প্রথমেই চলে যাব অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট। এবার আপনারা সবাই বলবেন যে অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট এটা কোনো ইউজলেস ফিচার্স হলো? অ্যাকচুয়ালি এটা ইউজলেস ফিচার, কারণ এই অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট এই ফিচারটা যখন এনাবেল করে দেওয়া হয় না, তখন গাড়িটা ধরুন কোথাও পার্ক করছেন, তখন খুব আস্তে আস্তে এটা পার্ক হতে থাকে, নিজের মতো করে এটা পার্ক করতে থাকে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্য যারা নতুন গাড়ি চালাচ্ছেন তাদের জন্য তবু ঠিক আছে যে অটোমেটিক পার্কিং অ্যাসিস্টটাকে সে এনাবেল করে দিয়ে পার্ক করতে থাকছে, এবং তাদের জন্য সুটেবল আছে যারা মনে করছে যে পার্কিং খেলা খেলবো, দেখি না কিরকম অটোমেটিক পার্কিং করতে পারে। তো সেইটার জন্যও কিন্তু এই অটোমেটিক পার্কিং অ্যাসিস্টটা কাজে লাগবে। এছাড়া কিন্তু এই অটোমেটিক পার্কিং অ্যাসিস্টের কোনো কাজ নেই, আপনার সময়টা নষ্ট করার জন্য এই অটোমেটিক পার্কিং অ্যাসিস্টটা যথেষ্ট। হ্যাঁ, আমি এটা বলবো যে যারা নতুন গাড়ি শিখেছেন তারাও যদি 2-3 বারের মতো চেষ্টা করেন না একটা জায়গায় পার্ক করার জন্য, বা 4-5 বারের জন্য চেষ্টা করেন, তাহলে প্রথমত তো আপনারা পার্কিংটা শিখবেন যে কিরকম ভাবে পার্কিং করতে হয়। সেকেন্ডলি আপনার কিন্তু অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট করার পরে যতটা সময় লাগবে তার থেকে কম সময় আপনি গাড়িটা পার্কিং করে ফেলবেন। আর এটা সম্পর্কে আরেকটা জিনিসও বলার আছে যে অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট ফিচারটা কিন্তু যেখানে টাইট স্পেস হয় না সেখানে কিন্তু এই ফিচারটা কাজ করে না, সেখানে বলেই দেয়, টুঁ ট্যাঁ আওয়াজ করে দিয়ে বলেই দেয় যে এখানে পার্কিং করা যাবে না। সুতরাং এই ফিচার্সটা একবারই ইউজলেস ফিচার। আপনি নিজে পার্কিং করতে পারেন, আপনি শাওয়ার খুললে জল পড়বে, চান করতে পারবেন, তবু আপনার এই অটোমেটিক পার্কিং অ্যাসিস্টটা হচ্ছে ওরকম যে শাওয়ার থেকে আপনি মগে করে জল নিচ্ছেন দিয়ে মাথায় ঢালছেন। তো এই টাইপের ফিচার, এই ফিচারটা সেরকম কোনো ইউটিলিটি নেই। এবার সেকেন্ড ফিচারটায় চলে যাই, যেটা ইউজলেস ফিচার, রেন সেন্সিং ওয়াইপার। এই যে গাড়ির যে উইন্ডস্ক্রিনটা আছে না, সেই উইন্ডস্ক্রিনের মধ্যে একটা সেন্সার লাগানো আছে। সেই সেন্সারটা কি সেন্স করতে থাকে না, যখন গাড়ির যে উইন্ডস্ক্রিনটা আছে সেটা যখন আস্তে আস্তে আর্দ্র হতে থাকে বা ওয়েট হতে থাকে, তখন এটা সেন্স করে নেয়, সেন্স করে এটা এই যে ওয়াইপারটা আছে সেটাকে চালু করে দেয়। এবার এই যে বৃষ্টির তোড়টা বা বৃষ্টির জলটা যত জোরে পড়তে থাকবে, এই রেন সেন্সিং ওয়াইপারটা স্পিডটাও সেরকম ভাবে বাড়তে থাকবে, বা বৃষ্টির তোড় যদি কমে যায় তাহলে সেরকম ভাবে কমতেও থাকবে। কিন্তু আমার মনে হয় যে এই রেন সেন্সিং ওয়াইপারটা সেরকম কাজের নয়, এটা কম ইউজফুল ফিচার বা ইউজলেস ফিচার বলা যায়। দেখুন, আপনার গাড়ি আপনি কিরকম ধরছেন, 9:3 ধরছেন কিংবা 10:2 ধরছেন, বেসিক্যালি 9:3টাই ধরা উচিত। এবার 9:3 যখন ধরে আছেন তখন আপনার বাঁ দিকে যে ডান্ডাটা আছে সেই ডান্ডাটা আপনি যদি এই আঙুলটা দিয়ে আস্তে আস্তে এরকম ভাবে নাড়াতে থাকেন না, তাহলেই কিন্তু আপনার ওয়াইপারটা ওপর নিচে করতে থাকবে, অর্থাৎ বৃষ্টি এলে আপনি নিজেই ম্যানুয়ালি করতে পারবেন। কিন্তু গাড়ির কোম্পানিগুলো এমন একটা টেকনোলজি দিয়েছে যে আপনার এই আঙুলটা ওঠানো বন্ধ করে দিয়েছে। এবার এরপরেও অনেকে বলবেন যে এই রেন সেন্সিং ওয়াইপারটা অত্যন্ত জরুরি ফিচার, কিন্তু তাদেরকে আমি বলবো যে কোন হরিদাস পাল আপনি ওয়াইপারটা সামান্য আঙুলটা দিয়ে নাড়াতে পারছেন না? তার উপর আপনি যদি হরিদাস পালই হন তাহলে ড্রাইভারের সিটে বসে কি করছেন? আপনি কো ড্রাইভারের সিটে বসুন কিংবা পেছনের সিটে বসুন। এবার না হয় ঠিক আছে, আপনি হরিদাস পাল, আপনি না হয় পেছনের সিটে বসেছেন কিংবা কো ড্রাইভারের সিটে বসেছেন, এবার ড্রাইভারের জন্য আপনি অটো রেন সেন্সিং ওয়াইপার দিয়ে দিয়েছেন, বাবা মানতে হবে আপনাকে। তো যাই হোক, আমার মনে হয় যে এটা একদমই ইউজলেস ফিচার। এবার 3 নম্বরে চলে যাই,
এলইডি ডিআরএলসটা 1977 সালে সুইডেনে ইন্ট্রোডিউস হয়েছিল এরকম শোনা গেছে, কিন্তু আদতে অডি R8 বলে জার্মানিতে যে গাড়িটা আছে সেটাই কিন্তু এই এলইডি ডিআরএলসটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবার এই এলইডি ডিআরএলসটা ইন্ট্রোডিউস করার কারণ কি? কারণ সেখানে যে ওয়েদারটা আছে সেই ওয়েদারটা একটু গ্লুমি মতো ওয়েদার, একটু অন্ধকারাচ্ছন্ন ওয়েদার, মানে ভ্যান হেলসিং সিনেমায় যেরকম ওয়েদার দেখেন সেরকম টাইপের। তো সেখানে যদি এলইডি ডিআরএলসটা লাগানো হয় তাহলে যারা গাড়ি চালায় তাদের একটু দেখতে সুবিধে হয়, প্লাস অপর দিক থেকে যারা আসছে তাদেরও কিন্তু দেখতে সুবিধে হয় যে উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে। গাড়ির কোম্পানিগুলো লক্ষ্য করেছে, বাহ এটা তো বেশ দেখতে লাগছে, বেশ স্টাইলটা বাড়িয়ে দিচ্ছে গাড়ির। সুতরাং নর্মাল গাড়ির মধ্যে বা বাজেট সেগমেন্টে যে সমস্ত গাড়িগুলো আছে মধ্যবিত্ত মানুষদের জন্য, আমার আপনার জন্য, সেই সমস্ত গাড়িগুলোতেও কিন্তু এই এলইডি ডিআরএলস ফিচারটা ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। আমাদের এখানে ভারতবর্ষে যেখানে 12 মাসের জন্য 10 মাসই ঠাঁটা রোদ থাকে, সেখানে এলইডি ডিআরএলস এর কি দরকার আছে? এবার অনেকে বলবেন না, এলইডি ডিআরএলটার অত্যন্ত দরকার আছে, কারণ টানেলের মধ্যে ঢুকলে হালকা করে দেখতে পাওয়া যায়। এবার এই টানেলটা কতটা লম্বা হয়? 20 কিলোমিটার, 30 কিলোমিটার। যে ডিআরএলসটার দরকার আছে, এলইডি ডিআরএলসটার দরকার আছে, সামান্য হেডলাইটটা এরকমভাবে যদি ঘোরান তাহলেই তো চালু হয়ে যাবে। এলইডি ডিআরএলস এর দরকার কি আছে? সুতরাং এটাও আমার মনে হয় যে ওয়ান অফ দি ইউজলেস ফিচার। এবার 4 নম্বরে চলে যাই, পাওয়ার সিটসটা কি? যে গাড়ির মধ্যে একটা মেমোরি ফাংশন থাকবে, ইনফ্যাক্ট সিটের মধ্যে একটা মেমোরি ফাংশন থাকবে। আপনি প্রথমবার বসার সময় সিটটাকে যেভাবে সেট করবেন, মানে ডায়ে বাঁয়ে করে ওপরে নিচে করে যেরকম ভাবে সেট করবেন সেটাও মেমোরাইজ করে রেখে দেবে। এবার আপনি যখন বসবেন তখন অন্য কেউ ধরুন বসেছে, তারপর এবার সিটের যে ওরিয়েন্টেশনটা সেটাও মানে চেঞ্জ হয়ে গেছে, একটু ওপর নিচে ডায়ে বাঁয়ে হয়ে গেছে। এবার আপনি যখন বসলেন তখন সে আবার ওই মেমোরিটাকে মেমোরাইজ করবে, দিয়ে আপনি যে পশ্চারে মানে কমফোর্টেবল ছিলেন সেই কমফোর্ট লেভেলটা প্রদান করার জন্য ও একটু করে উঁচু হবে, পেছবে, ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে, এরকম করতে থাকবে। এবার এটা এত সময় সাপেক্ষ ব্যাপার যে আপনার বিরক্ত লেগে যাবে, এবং এতটাই সময় নেবে ততক্ষণে পাশের যে গাড়িটা আছে সে ম্যানুয়ালি সিটটাকে উপরে নিচে করে নেবে এবং তারপর আগে পিছে করে নেবে, দিয়ে ধান্দা নিয়ে বেরিয়ে যাবে। আর আপনার গাড়ির সিট তখন এরকম করতে থাকবে। তো আমার মনে হয় যে এই পাওয়ার সিটস যে ফিচার্সটা আছে এটাও কিন্তু একেবারে ইউজলেস ফিচার। এবার 5 নম্বরে চলে যাই, জেস্চার কন্ট্রোলটা অনেক বাজেট গাড়িতে থাকে না, ওপরের সেগমেন্টের অনেক কিছু গাড়িতে কিন্তু এই জেস্চার কন্ট্রোলটা থাকে। মানে আপনার যে অডিও সিস্টেম বা ইনফোটেনমেন্ট সিস্টেমটা আছে তার মধ্যে যদি আপনি সামনে থেকে এরকম করেন, ঠিক আছে, মানে যদি ডান দিকে করেন তাহলে কি হবে, যে গানটা চলছে তার আগের গানটা চালু হয়ে যাবে। আবার আপনি যদি এরকম করেন তাহলে যে গানটা চলছে তার পরের গানটা চালু হয়ে যাবে। আপনি যদি এরম করেন তাহলে ভলিউম বেড়ে যাবে, এরম যদি করেন তাহলে ভলিউম কমে যাবে। সুতরাং আপনাকে টাচ করতে হচ্ছে না, সামনে থেকে এরকম ডায়ে বাঁয়ে করলে ট্র্যাকও চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার ভলিউমও বাড়ছে কমছে। এবার এটা সম্পূর্ণভাবে স্টাইল মারার জন্য আপনার সাথে যে কো প্যাসেঞ্জার আছে, সে ধরুন নতুন আপনার গাড়িতে বসেছে, তাকে দেখাতে হবে যে আমার গাড়িতে একটা দারুণ ফিচার আছে, সেইটা করার জন্য মানে একটু স্টাইল মারার জন্যই কিন্তু এই জেস্চার কন্ট্রোল ফিচার্সটা থেকে থাকে বলে আমার মনে হয়। এছাড়া এর কোনো মানে ইউটিলিটি নেই, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে এই জেস্চার কন্ট্রোলটা কাজ করে না। মানে আপনি এরকম করলেন, এরকমই করলেন কাছে গিয়ে, তাতেও কিন্তু আপনার ট্র্যাকটা চেঞ্জ হলো না বা আগের ট্র্যাকটা চালু হলো না, এরকম করলেন ট্র্যাকটা চেঞ্জ হলো না, ভলিউম আপ হলো না, ভলিউম ডাউন হলো না। এই সমস্ত অসুবিধে কিন্তু জেস্চার কন্ট্রোলে হতে পারে, মানে হাতটা ঠিক করে সেন্স করে না, তখন আপনার এমনি মুখ পুড়বে, লোককে দেখাবার খাতিরে আপনি এগুলো করছেন কিন্তু এগুলো কাজ করছে না। সুতরাং এটাও হচ্ছে একরকম ইউজলেস ফিচার। এবার 6 নম্বরে চলে যাই, অটো হেডল্যাম্প ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন কোনো অন্ধকারের মধ্যে ঢুকে যাবেন তখন এই অটো হেডল্যাম্পটা আপনি জ্বলে যাবে, মানে ঠিক এরকম অটো রেন সেন্সিং ওয়াইপারটার মতো, যেমন এই আঙুলটাকে দিয়ে আপনার ওয়াইপারটা চালানো যেতে পারে, সেরকমই কিন্তু এই আঙুলটা দিয়েও আপনার হেডলাইটটা টেম্পোরারি জ্বালিয়ে নেওয়া যেতে পারে। সামান্য একটা স্ট্রেচ আছে যেটা একটু অন্ধকার, সেখানে টেম্পোরারি লাইটটা জ্বালিয়ে নেওয়া যেতে পারে। এবার এই অটো হেডলাইট ফিচার্সটাও আমার মনে হয় ইউজলেস ফিচার, কারণ এটা আপনার মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে। মানে আপনার ব্রেনে যে সিগন্যালটা পৌঁছানোর কথা যে এবার অন্ধকার হয়ে গেছে, এবার লাইট জ্বালাবার দরকার আছে, কিংবা সামান্য একটা অন্ধকার আছে লাইটটা একটু জ্বালিয়ে নিই, সেই সেন্সটা কিন্তু আপনার গাড়িটা করতে দিচ্ছে না, গাড়িটা নিজে থেকেই কিন্তু লাইটটা জ্বালিয়ে দিচ্ছে। সুতরাং আপনার যে থিঙ্কিংটা সেটাকে প্রতিহত করে দিচ্ছে। সুতরাং এটাও আমার মনে হয় ওয়ান অফ দি ইউজলেস ফিচার্স অফ দি কার। 7 নম্বরে চলে যাই, প্যাসেঞ্জার ডিসপ্লেটা কিরকম, এখানে ধরুন আমার বাঁদিকে একটা মাঝখানে
একটা ডিসপ্লে আছে, গাড়ির ডিসপ্লে আছে, আবার প্যাসেঞ্জারের দিকেও একটা ডিসপ্লে করা হয়েছে। সেই ডিসপ্লেতে এবার অনেক কিছু দেখতে পাবে প্যাসেঞ্জার, মুভিও দেখতে পারে, ওটিটিতে কোনো সিরিজও দেখতে পারে, গানও শুনতে পারে, অনেক কিছু করতে পারে, আবার খেলাও দেখতে পারে, এখন তো ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, এসবও চলতে পারে। তো এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু এই প্যাসেঞ্জার ডিসপ্লেতে রাখা হয়েছে। এবার এই প্যাসেঞ্জার ডিসপ্লেটাও আমার মনে হয় ওয়ান অফ দ্য ইউজলেস ফিচার, কারণ আজকালকার দিনে গাড়িগুলো কিন্তু কম্পিটিশনে নেমে গেছে। একজন বলছে আমি একটা ডিসপ্লে লাগাবো, আরেকজন বলছে আমি দুটো ডিসপ্লে লাগাবো, আরেকজন বলছে আমি তিনটে ডিসপ্লে লাগাবো, এরকম ভাবে 4টে 5টা 6টা ডিসপ্লে এবার হতে থাকবে। যত দিন থাকবে যেন ডিসপ্লের পরিমাণ বেড়ে যেতে থাকছে, কিন্তু এই প্যাসেঞ্জার ডিসপ্লের কোনো ইউটিলিটি নেই, মানে প্যাসেঞ্জার সাইডে যে স্ক্রিনটা সেটার কোনো ইউটিলিটি নেই। হ্যাঁ, যে সমস্ত গাড়িগুলো ধরুন রেসে যাচ্ছে, মানে রেস লড়ছে, এবং যে ড্রাইভার চালাচ্ছে সে প্রচণ্ড জোরে গাড়ি চালায়, তার কাছে মানে নেভিগেশন করারও সময় নেই, দেখারও সময় নেই যে কত স্পিডে যাচ্ছে, কত কিলোমিটার যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে, ম্যাপটা দেখার সময় নেই। তখন প্যাসেঞ্জার যে নেভিগেটর থাকে তার সামনে একটা ডিসপ্লে রাখা হয়, সেই নেভিগেটরটা তার যে প্যাসেঞ্জার ডিসপ্লেটা আছে সেটা দিয়ে সে দেখতে থাকে যে গাড়িটা কত দূরে যাচ্ছে, কোনখানে গেলে একটুখানি ভাঙাচোরা রাস্তা থাকতে পারে, কোথায় ডান দিক নিতে হবে, কোথায় বাঁ দিক নিতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য প্যাসেঞ্জার ডিসপ্লের দরকার আছে। এছাড়া তো প্যাসেঞ্জার ডিসপ্লের কোনো দরকার নেই। বরং এমনি গাড়িতে, আমার আপনার গাড়িতে যদি প্যাসেঞ্জার ডিসপ্লে থাকে, তাহলে স্ক্রিনে যদি ওটিটি সিরিজ বা কোনো সিনেমা দেখা হয়, বা ক্রিকেট ম্যাচ চলে, বা কোনো ফুটবল ম্যাচ চলে যেটা প্যাসেঞ্জার দেখছে আনন্দ করে, যে ড্রাইভার তার কিন্তু গাড়ি চালাতে অসুবিধা হবে, সে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। সুতরাং সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছেই, পসিবিলিটি আছেই। তো সেই জন্য আমার মনে হয় যে প্যাসেঞ্জার ডিসপ্লেটা আছে সেটাও কিন্তু একটা ইউজলেস ফিচার। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই আলোচনা করা ছিল যে 7খানা ইউজলেস ফিচার সম্পর্কে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।